আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তারা যখন বাংলাদেশ শাসন করছিল সুদীর্ঘ ১৫ বছর ধরে, তখন যে শুধুমাত্র নামে বেনামে দুর্নীতি কর্মকাণ্ড করেছে তা কিন্তু নয়। বরঞ্চ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এই দীর্ঘ ১৫ বছর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিভিন্নভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। যারা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্নীতি, কালোবাজারি, অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত রয়েছেন, তাদেরকে বিচারের আওতার মধ্যে আনা সাধারণ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও কিন্তু আওয়াজ ওঠা শুরু হয়েছে। মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী চাচ্ছে আওয়ামী লীগের মধ্যে ফাটল ধরানোর। যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কি হবে বা আওয়ামী লীগ কোনোভাবে বিভক্ত হচ্ছে কিনা অথবা নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ তাদের কর্মসূচি, কর্মী পরিকল্পনা যেটি রয়েছে সেটিতে সক্রিয় হবে কিনা এই ধরনের কোনো আভাস পাওয়া যায়নি। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মতামত বা মন্তব্য আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগকে নিয়ে। কেউ চাচ্ছেন আওয়ামী লীগ ২ ভাগে বিভক্ত হয়ে যাক। আবার কেউ চাচ্ছেন আওয়ামী লীগের মধ্যে শেখ পরিবারের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি না থাকুক। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যতটুকু তথ্য সংগ্রহ করা যায়, সেই তথ্যের ভিত্তিতে একটি কথা স্পষ্টত বলা যায় যে, শেখ হাসিনার নেতৃত্বে যারা রাজনীতি করেছেন বিগত দিনে, এখন বর্তমানেও যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন আওয়ামী লীগের, তারা কিন্তু কোনোভাবেই শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ হাসিনাকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসার কোনো ধরনের কথাবার্তায় সাড়া দিচ্ছেন না। তবে যে জিনিসটা আমি ১ম এ বললাম যে বিগত ১৫ বছর শুধুমাত্র যে খারাপ কাজ করেছে আওয়ামী লীগ তা নয়, বরঞ্চ বাংলাদেশকে উন্নয়নশীল একটি দেশে রূপান্তর করার জন্য যত ধরনের কর্মকাণ্ড করা প্রয়োজন সেগুলো কিন্তু করেছিল। এবং আমরা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সমূহে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যে সকল পরিকল্পিত কাজ বাকি ছিল বা উদ্বোধনের অপেক্ষায় ছিল, সেগুলো কিন্তু বর্তমানে উদ্বোধন হতে দেখছি। সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু কিন্তু উদ্বোধন হয়েছে, যেটি উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। যমুনা সেতু দিয়ে একসাথে সাধারণত ২ টি ট্রেন যাতায়াত করতে পারে না। যমুনা সেতুর ঠিক পাশেই করা হয়েছে এই যমুনা সেতুটি, অর্থাৎ যমুনা রেল সেতুটি। এখন সেই রেল সেতু দিয়ে একসাথে ২ টি ট্রেন কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারবে। যার ফলশ্রুতিতে অত্র অঞ্চলের মানুষ যেমন তাদের রেল যাত্রা আনন্দময় হিসাবে উপভোগ করতে পারবেন, ঠিক একইভাবে তাদের সময়ও কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে বা বেঁচে যাবে যেটাকে বলা হয়। এর পরবর্তীতে আরেকটা বিষয় সম্প্রতি লক্ষ্য করলাম, যেটি সাধারণত বৃহৎ প্রজেক্ট হিসাবে পরিচিত এবং সেটি হচ্ছে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ৪ লেনের যে মহাসড়ক, সেই মহাসড়কটি। এটিও কিন্তু আওয়ামী লীগ আমলের একটি প্রকল্প। এই প্রকল্প এমন একটি জায়গায় করা হয়েছে যেটি যমুনা সেতুর ঠিক পূর্ব থেকে শুরু এবং যমুনা সেতুর যে আমি যতবার যাতায়াত করেছি ততবার আমি দেখেছি যে যমুনা সেতুর মধ্যে কি পরিমাণ যানজট সৃষ্টি হয়। বাসে যাতায়াত করার সময় বেশিরভাগ সময়ে লক্ষ্য করেছি যে অত্র রাস্তায় বা যমুনা সেতু পার হওয়ার পূর্বে অথবা পরে দীর্ঘ যানজটের সম্মুখীন হতে হয়। অনেক সময় ৪ থেকে ৫ ঘন্টা, কখনো রাত্রে ২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জ্যামের মধ্যে থাকতে হয়েছে। যদিও সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে হয়, সেই হিসাবে বিভিন্ন জায়গা কিন্তু লক্ষ্য করেছি। তো এদিক থেকে আমি মনে করব যে এই সকল মেগা প্রকল্প বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলো আওয়ামী লীগ সরকার করে গিয়েছে। সেই হিসাবে সাধারণ জনগণ কিন্তু কোনোভাবে আওয়ামী লীগের বাইরে যে একটি কল্পনা রয়েছে সেটি অনেকেই করতে পারেন না। তবে আমি এই উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথাগুলোর পিছনে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি। আওয়ামী লীগ কর্মসূচি এবং এই কর্মসূচির সাথে বর্তমানে যে বিরোধ আমরা লক্ষ্য করছি, ইউনূস সরকার কিংবা উপদেষ্টাদের মধ্য থেকে যারা রয়েছেন ছাত্র সমন্বয়ক, অথবা আমি যদি ছাত্র সমন্বয়কদের কথা সরাসরি বলি তাহলে তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল দ্বন্দ্ব কুন্দল এবং এই সকল দ্বন্দ্ব কুন্দলের ঊর্ধ্বে গিয়ে আওয়ামী লীগের ২৬শে মার্চ ঘিরে যে পরিকল্পনা বা ২৬শে মার্চ
ঘিরে যে গুঞ্জন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাক্টিভিস্ট থেকে শুনতে পাচ্ছি, সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হচ্ছে? দেখুন, আওয়ামী লীগ তাদের যে পতন হয়েছে, পতন হওয়ার পর কর্মসূচি কিন্তু খুব একটা দেয়নি। প্রকৃতপক্ষে তারা যে কর্মসূচিগুলো দিয়েছে, সেই কর্মসূচির মধ্যে সেগুলো বাস্তবায়ন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের যে ধারা রয়েছে, সেই ধারায় পৌঁছানোর পূর্বেই কিন্তু তাদের সেই কর্মসূচিতে হস্তক্ষেপ দেওয়া হয় কিংবা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে বাধা দেওয়া হয়। যেটি বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক একটি বিষয় এবং এটা নিয়ে প্রত্যেক রাজনৈতিক দল বিভিন্নভাবে পরিচিত বা তারাও এসবের শিকার হয়েছেন। অর্থাৎ যারা ক্ষমতায় থাকে, তারা যারা ক্ষমতার বাইরে থাকে তাদেরকে এভাবেই কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালনে বাধা প্রদান করে থাকে। আমি এখানে নিরপেক্ষভাবে শুধু যে আওয়ামী লীগের কথা বলব তা কিন্তু নয়। বিগত দিন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বিষয়টি খুব ঢালাওভাবে লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ বিএনপি তখনকার সময়ে সর্বোচ্চ বৃহৎ রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগের পরবর্তীতে। তারা কিন্তু নির্বাচনে আসেননি, নির্বাচন বয়কট করেছে। এমত অবস্থায় বিভিন্ন সময় তারা আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিল বা সুষ্ঠু নির্বাচনের দাবিতে অথবা সরকার প্রধান থেকে নির্বাচন করা যাবে না। এইসব বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে বিগত ১৫ বছর নানা ধরনের কর্মসূচি কিন্তু তারা দিয়েছে। তবে সেই সকল কর্মসূচি কিন্তু সুষ্ঠুভাবে সর্বোপরি বাস্তবায়ন তারা করতে পারেনি। এর পিছনে আমি ১ম এই যে কারণটি বললাম, সেই কারণটি কিন্তু সবথেকে মুখ্য। অর্থাৎ আওয়ামী লীগ বিভিন্নভাবে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে তাদেরকে তাদের কর্মসূচি করতে দেয়নি। তবে আওয়ামী লীগ এখানে শুধুমাত্র যে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে তাও নয়, প্রশাসনিকভাবে কিন্তু বিভিন্ন জটিল বিষয় সৃষ্টি করেছে এবং হস্তক্ষেপ তৈরি করেছে। যে বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে আমি আগেই বলেছি খুবই পরিচিত এবং সেই বিষয়টি আওয়ামী লীগের উপর পুনরায় আবার প্রভাবিত হয়েছে। তবে সেই হিসাবে আওয়ামী লীগ পতনের পর যে এরকম তাদের জনবল নিয়ে বা জনগণের কাছে গ্রহণযোগ্যতা যেটি ছিল, সেই গ্রহণযোগ্যতা পেয়ে যাবে এটি কিন্তু কেউ ভাবতে পারেনি। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবেই তাদের কর্মসূচিতে যে একটি ধারাবাহিকতা রয়েছে, সেই ধারাবাহিকতা কিন্তু অর্জন করতে সক্ষম হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুতে কিন্তু আওয়ামী লীগ খুবই পারদর্শী এবং বিগত ১৫ বছরে তাদের অর্জিত যে সকল কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে, সেই কূটনৈতিক সম্পর্কগুলো ব্যবহার করে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটি প্রতিবিপ্লব ঘটানোর। যদিও মাঠ পর্যায়ে আওয়ামী লীগ খুব একটা উপস্থিত নেই। কিছু, কিছু ঝটিকা মিছিল বা বিক্ষিপ্তভাবে কিছু আয়োজিত মিছিল আমরা লক্ষ্য করছি। এর বাইরে কিন্তু আওয়ামী লীগ মাঠে সক্রিয় নেই। তবে এই সকল বিষয়বস্তু থেকে এবং বর্তমানে আমি ১ম এ যেরকম উল্লেখ করলাম সংক্ষেপে বিষয়টি যে সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির নতুন রাজনৈতিক দলের ছাত্রনেতা যারা রয়েছে তাদের সাথে সেনাবাহিনীর প্রধান বা সেনা সদরের যে একটি বাকবিতণ্ডতা, জটিলতা দেখা গিয়েছে, সেই জটিলতা থেকে আওয়ামী লীগ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে প্রচার করছে যে ২৬শে মার্চ বা শেখ হাসিনা যিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরে আসছেন এবং আওয়ামী লীগ তাদের যে শক্তি রয়েছে সেই শক্তি প্রয়োগ করে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আবার একটি দখল নেয়ার চেষ্টা করবে। যেটাকে বলা হয় পুনরায় ক্ষমতায় বহাল হওয়া এবং এটিকে তারা সাধারণত ২৬শে মার্চ ডেডলাইন হিসাবে দিয়েছে এবং এই সময়ের মধ্যে কিন্তু তারা একটি নতুন করে প্রতিবিপ্লবের সম্ভাবনার স্বপ্ন দেখছে। এখন আসলে প্রকৃতপক্ষে দেখার অপেক্ষায় যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দমন করার জন্য জাতীয় নাগরিক পার্টির সাথে ঐকমত্য পোষণ করে কোনো ধরনের ব্যবস্থা নেয় কিনা অথবা আন্তর্জাতিক রাজনৈতিক যে বলয় রয়েছে সেই বলয়ের মাধ্যমে আওয়ামী লীগ কি সত্যিই কোনো ধরনের প্রতিবিপ্লব ঘটাতে পারবে কি পারবে না।